আপনার নিশ্চয়ই মনে আছে ৮০ দশকের পর ৯০ দশকের গোড়ার দিকে যখন আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তাই বিশ্ব রাজনীতি যদি আপনি বলেন এমন অবস্থা এখন দাঁড়িয়েছে যে পরমাণু যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও এর এলিমেন্টগুলো একটা একটা জোড়া লাগছে। আপনি অনেক পর্বে এই কথাগুলো বলেছেন। তাহলে কি এই পরিস্থিতি আবার নতুন কোনো স্নায়ুযুদ্ধ, ঠান্ডা ওয়ার, কোল্ড ওয়ার, যে আমরা যে ঠান্ডায় ভুগতেছি সেইখানে কি আবার ধাবমান হচ্ছে? একটু বলেন তো দর্শকদের। দেখেন, আসলে যে এখন যে বৈশ্বিক রাজনীতি, জি, রাজনীতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কি যেটা হচ্ছে যে বড় শক্তিগুলোর পারস্পরিক অবিশ্বাস, তারপরে ধরেন যে প্রভাব বিস্তার এবং এই যে অর্থনৈতিক এবং সামরিক যে আচরণ, অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা, টেকনোলজির প্রতিযোগিতা, এই জিনিসগুলো আসলে নতুন এক ধরনের শীতল যুদ্ধের আভাস দিচ্ছে, যেটা হচ্ছে যে সাবেক যে সোভিয়েত ইউনিয়ন জি, এবং যুক্তরাষ্ট্রের যে কোল্ড ওয়ার, সেইটা না, এটা নতুন ধরনের শীতল যুদ্ধ আভাস দিচ্ছে, এটা আমি মনে করি, না এটা আমি ফিল করি। না এটা তো আপনি জিওপলিটিক্স নিয়ে যারা আমাদের দর্শকরাও খুব খবর রাখেন, তার মানে আপনার কথা এতটুকু আমি বুঝতে পারলাম যে এদের যে একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার, একটা ফ্রেমের মধ্যে থেকে সব কিছু, এটা ফ্রেম কেউ মানছে না। এই যে পারস্পরিক বললাম, যে পারস্পরিক অবিশ্বাস। তাহলে কেন নতুন শীতল যুদ্ধ বলা হচ্ছে একটু বলবেন আমাদের? দেখেন, যদি আপনি বলতে চান, সবার আগে আসবে কি যে বড় যে শক্তিগুলো, মানে যেগুলো আমরা সুপার পাওয়ার, মানে মহাশক্তি যেগুলো, পারমাণবিক শক্তিধর দেশ, এই যে মহাশক্তিগুলোর যে দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রের সাথে চীন রাশিয়ার দ্বন্দ্ব, হ্যাঁ, এর প্রভাব, বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা নিয়ে সংঘাত একদম চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এখন পারমাণবিক অস্ত্র এবং হাইপারসোনিক অস্ত্র উৎপাদনের যে ধারাবাহিকতা, সেইটা কিন্তু বেড়েই যাচ্ছে, ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী। এখন দেখেন, এক দেশ হচ্ছে যে ধরেন যে 9x গতির ক্ষেপণাস্ত্র উৎপাদন করে, আরেক দেশ করে 14x গতির। আগে হচ্ছে ধরেন একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে একটা ব্যবহার করতে পারতো, এখন একটা ক্ষেপণাস্ত্র হয়েছে 10টা ব্যবহার করতে পারে, সেই 10টা আবার ভিন্ন 10 জায়গায় আঘাত আনবে। একদম এই যে জিনিসগুলো, এই অস্ত্র উন্নয়নের যে নতুন গতি, এই নতুন গতি আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন যে এইখানে অস্ত্রতেই কিন্তু শেষ না, এর সাথে যুক্ত হচ্ছে কি প্রযুক্তি এবং অর্থনীতি। কিরকম? ধরেন যে সেমিকন্ডাক্টর, এআই, জ্বালানি, হ্যাঁ, তারপরে G5 প্রযুক্তি, এইসব জিনিস যে যুক্ত হচ্ছে, এর সাথে হচ্ছে কি জ্বালানি, তারপরে ধরেন যে যুক্তরাষ্ট্রের ভূতাস্ত্র নিষেধাজ্ঞা, এইসব জিনিস হচ্ছে কি এই উত্তেজনাকে আরো অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। আর রেজাল্টটা কি? শুরু হয়েছে জোটের রাজনীতি। কি নেটো দিয়ে শুরু হয়েছিল, এখন কোয়াড, ব্রিক্স, HCO, এই যে ব্লকগুলো, এইগুলো হচ্ছে বিশ্বকে বিভিন্ন ব্লকে একদম সরাসরি ভাগ করে ফেলছে, এবং এই যে ব্লকগুলো, প্রত্যেকটা ব্লকই কোনো না কোনোভাবে কোনো না কোনো দেশের উপর থ্রেট। সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমার সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন আমাদেরকে জানিয়ে দেন। আমাদের এখানে অনেকগুলো ব্যাপারে আলাপ হয়। কিছুক্ষণ আগে দাদা বললো যে ব্লক, বিভিন্ন ব্লক, যে ন্যাটো, কোয়াড, ব্রিক্স, এটা নিয়ে কিন্তু আমরা একটা পর্ব করেছি। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। দাদা, এখন আমার প্রশ্ন, কেন এই নতুন শীতল যুদ্ধ বলা যায়, এই কেন বলা হচ্ছে? আচ্ছা, কেন বলা হচ্ছে মানে আপনি বলতে পারেন যে আমি বলছি, তাই তো? হ্যাঁ, আপনি যেহেতু বলছেন, আপনিই বলছেন নতুন শীতল যুদ্ধ বলছি, মানে টার্মটার সাথে কেন নতুন যুদ্ধ। দেখেন, আগের যে শীতল যুদ্ধ ছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে কিছু বিষয় নিয়েছিল, কিন্তু এখন এখানে মাল্টি ডাইমেনশন যুক্ত হচ্ছে। সরাসরি যুদ্ধ হচ্ছে না, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করছে না, ইউরোপ সরাসরি যুদ্ধ করছে না, তারা কি করছে? তারা প্রক্সিতে আছে। কিরকম? ইউক্রেন যুদ্ধে প্রক্সি হচ্ছে ভেনেজুয়েলা কিংবা জাপান সাগরে, হ্যাঁ, তাইওয়ান, কিংবা তাইওয়ান, এই জায়গাগুলোতে। এই যে দেখেন, এই যে প্রক্সি সংঘাত, এই প্রক্সি সংঘাতগুলো কি উত্তেজনাগুলোকে ছড়িয়ে দিচ্ছে। মানে কোথায়?
বিভিন্ন প্রান্তে, এই আজকে আছে পূর্ব এশিয়ায়, কালকে দেখেন মধ্যপ্রাচ্যে, এরপরের দিন ক্যারিবিয়ান অঞ্চলে, এরপরের দিন ইউরোপে। বিষয়টা এইরকম। এই যে ছড়িয়ে দেওয়াই কিন্তু কোল্ড ওয়ারের যে সিমটম, তার একটা সেই সিমটম একটা বড় সিমটম। ফলে কি হয় যে হ্যাঁ, বড় শক্তিগুলা এইসব সিমটমে কি হয়, প্রভাব খাটায়, কাকে কিভাবে ঘায়াল করা যায়। তারপরে আবার দেখেন হাইপারসনিক অস্ত্র, ড্রোন প্রযুক্তির ব্যবহার, অথবা সাইবার যুদ্ধ, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো যখন চলে আসে তখন হচ্ছে যে শুধু অস্ত্রের উপর বা জোটের উপর কিন্তু বসে থাকে না, তখন কি হয়, অর্থনীতি এবং প্রযুক্তি যুদ্ধ শুরু হয়ে যায়। অর্থনৈতিক যুদ্ধ একটা বিষয়, প্রযুক্তি যুদ্ধ হচ্ছে আরেকটা বিষয়। কেন আমি দুইটাকে বলছি দেখেন, চিপ, সেমিকন্ডাক্টর, তারপরে এআই, তারপরে 5G বললাম তো, তাই তো 5G। আচ্ছা আসেন, তারপরে কি এই জিনিসগুলো কি হচ্ছে, আপনার জিনিসকে নিয়ন্ত্রণ করছে আরেক দেশে বসে। আপনার জিনিস কি কাজ করছে, আপনার ডিভাইস কি কাজ করছে, তার তথ্য আরেক দেশ থেকে হচ্ছে ওই সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা যে দেশ, সেই দেশ পেয়ে যাচ্ছে। রাইট। ঠিক আছে, এই যে তথ্য হাতিয়ে নেওয়া, এবং দেখেন কতটুকু ভয়ঙ্কর, যে আমার মোবাইলে আমি কি করছি সেটা হচ্ছে আমার মোবাইল যে কোম্পানি তৈরি করছে, যে কোম্পানি বা এটার চিপ যে কোম্পানি তৈরি করছে, ওই কোম্পানি সব জানে, A to Z জানে। এখানে আমার কিছু নাই। আমার মোবাইলে যদি আমি ব্যাংকের পাসওয়ার্ড সেভ করে রাখি, ওইটা পর্যন্ত ওরা জানে। সো যেটা হচ্ছে, এরপরে হচ্ছে কি, এই সুবাদে যেটা হয় যে এই যে কি বলছিলাম, সাইবার যুদ্ধ, এই যে মোবাইল ফিশিং করে, বা দেখবেন যে চটকদার মেইল আসে যে আপনি তো অমুকটা করছেন, তমুকটা করছেন, এই করলে এই হবে, ওই করলে ওই হবে। এই যে ধরেন এটা হচ্ছে অর্থনৈতিক একটা যুদ্ধ। কীরকম, এইখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হাতায় নেওয়া, ব্যাংকের তথ্য হাতায় নেওয়া, টাকা করে নেওয়া, এইসব জিনিসগুলো যে হয়, এই জিনিসগুলোর মাধ্যমে কী হয়, তথ্য যে চুরি হয়ে যায়। এর ফলে যেটা হয় যে এইগুলো উস্কানি দেয়। ফলে কি হয়, এইগুলো যারা করে তাদের উপর আসে কি, নিষেধাজ্ঞা। যদিও জাতিসংঘের হিসেবে পৃথিবীর কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে না, কিন্তু জাতিসংঘ তো একটা কাগজের ভাগ, এটা তো অস্বীকার করার কিছু নাই, বহুবার প্রমাণিত হয়েছে। হ্যাঁ, এটা সবচেয়ে বেশিবার প্রমাণিত, আমি যদি ভুল না করে থাকি। তাহলে কি, এই যে নিষেধাজ্ঞা, বাণিজ্য যুদ্ধ, হ্যাঁ, এখন দেখেন ডলারের বা এর বিকল্প মুদ্রা, এই জিনিসগুলো কিন্তু সামনাসামনি চলে আসে। যখন সামনাসামনি চলে আসে তখনই শুরু হয় এবং তথ্য এবং কি প্রভাবের লড়াই। মানে কি, কে কার তথ্য কতটুকু হাতায় নিতে পারবে, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার আক্রমণ এবং পশ্চিমা প্রোপাগান্ডা, এই জিনিসগুলা কিন্তু একটা আরেকটার সাথে একই সূত্রে গাঁথা। ফলে হয় কি, এখন গল্প বানানো হয়, ন্যারেটিভ, কাকে ভুলানোর জন্য কি ন্যারেটিভ তৈরি করতে হবে, এই ন্যারেটিভ অনেক সময় আমরা টের পাই, যখন আমরা টের পেয়ে যাই তখন কি হয়, অন্যদিকে চাপ আসে। হ্যাঁ, টের পাইছো ভালো কথা, কাউকে কিছু বলতে পারবে না, যদি বলো তাহলে কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তখনই কি হয়, যে মুখের মধ্যে স্কচটেপ দেয়, কিচ্ছু করার থাকে না, আসলে যা হয় আর কি। ফলে যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, যদি দুই শীতল যুদ্ধের মধ্যে যদি আপনি পার্থক্য করেন, তাহলে কি দাঁড়ায়, আগের শীতল যুদ্ধ কার কার সাথে ছিল, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাই তো? ওইখানে কি ছিল, ওই শীতল যুদ্ধ ছিল আদর্শিক দ্বন্দ্ব। কিরকম, পুঁজিবাদ, যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদের পক্ষে আর সমাজতন্ত্রের পক্ষে হচ্ছে রাশিয়া, এইটা নিয়ে যুদ্ধ। হ্যাঁ, সেইখানে অর্থনীতিটা এতটা প্রাধান্য পায় নাই, ঠিক আছে, যে যদিও পরে এটা ইনভলভ হয়েছে, কিন্তু মূল জিনিসটা ছিল কি, সেটা সীমিত ছিল, কিন্তু মূল জিনিসটা ছিল আদর্শিক দ্বন্দ্ব। কিন্তু নতুন শীতল যুদ্ধটা কিরকম হচ্ছে, এইখানে মাল্টি ডাইমেনশনাল পাওয়ার চলে আসছে, ভূরাজনৈতিক এবং যেটা প্রযুক্তি, যেগুলো আমি বারবারই বলছি, কিন্তু এবং যেটা হচ্ছে কি অর্থনৈতিক আন্তর্নির্ভরশীলতা। ফলে যেটা হচ্ছে দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, আদর্শিক এবং ব্যবসায়িক। আমি যদি হ্যাঁ, আদর্শিক এবং যেটা হচ্ছে ব্যবসায়িক এবং সামরিক, এখন দুইটা। দাদার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি রেডি হয়ে থাকেন, তার আগে আমি একটু কমেন্ট করে দেবো। প্রশ্নটা হচ্ছে, এই যে সম্ভাব্য প্রভাব আর দক্ষিণ এশিয়ার মধ্যে কি প্রভাব সৃষ্টি হবে, আপনি নোট করেন, আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ে আসি, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ,
আচ্ছা, নিজামুদ্দিন আহমেদ লিখছেন, সবাই আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনার অংশ, ইউরোপ সে ফাঁদে পা রাখতে চলেছে। ধন্যবাদ আপনাকে, আপনি ঠিক কথাই বলেছেন। কিশোর আহমেদ বলছেন, পারমাণবিক বোমা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উপরে পড়বে, ওনার একটা প্রেডিকশন, দেখা যাক। আহমেদুল্লাহ বলছেন, আমেরিকা যে জাপানে B-2 বোম্বার নিয়ে গেল, চীন রাশিয়াকে উস্কানো হলো না। ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে তো উস্কানি হয়েছে। কিশোর নামে আরেকজন লিখছেন, অ্যাটম বোমা ফাটানোর সময় খুবই সামনে, রাশিয়া এটা ফাটাবেই, আমেরিকার চরম শিক্ষা পাবে, আর পুতিনের যাতে করে বিশ্ববাসীর দোষ না দেয়, অ্যাটম তার বোমা তো আর এর না, অ্যাটম বোমা তো আর রাশিয়ান না, না, অ্যাটম বোমা তো যুক্তরাষ্ট্রে, মানে ওই পারমাণবিক বোমা, ওই জিনিসটাই বলছে। আচ্ছা, রাজ্জাক হোসেন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক, উনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প শক্তিশালীদের পছন্দ করেন এবং নিজের স্বার্থে খুঁজেন যাকে বলে শুধু লাভ আর লাভ। কালকে এক কোশ্চেনে দেখলাম যে রাজু সাহেব বলছে যে আমি কি ওনার কমেন্ট পড়ি কিনা। আমি আপনার কমেন্ট পড়ি, হ্যাঁ পড়ি, এবং আরেকজন লিখেছেন ডোনাল্ড খালি আপনার না, আমি সবার কমেন্টই পড়ি। আরেকজন বলেছেন আপনার ট্রাম্প কাকু বলা যাবে না, ট্রাম্প জেঠুস বলতে হবে। ঠিক আছে, খুব ভালো লাগছে জিনিসটা। দাদা, যেটা বলতে চাচ্ছিলাম যে দক্ষিণ এশিয়ায় এর প্রভাবটা, সম্ভাব্য প্রভাবটা কি পড়তে পারে বলে আমরা দর্শকদের কাছে বিদায় নিব। খালি যে প্রভাবটা দক্ষিণ এশিয়ায় পড়বে বিষয়টা কিন্তু তা না, আচ্ছা, গোটা দুনিয়া এই পড়বে। যেহেতু বিভাজনটা ব্লক ভিত্তিক, তাহলে কি একটা যে দেখেন কি হবে, যে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা একটা দেখা দিবে, সাপ্লাই চেনও মনে ডিস্টার্ব হবে ডেফিনেটলি। পরে যেটা হবে কি, যদি হয় তাহলে দেখবেন সরবরাহ শৃঙ্খলে ব্যাগত হচ্ছে, ভাঙন ধরবে। কারণ হচ্ছে কি, যে ধরেন আমাদের যে অর্থনৈতিক রুট, নর্মাল রুট তো মধ্যপ্রাচ্য হয়ে, হ্যাঁ, এই রুট যদি বন্ধ হয়ে যায় তখন সাপ্লাই ঘুরে যেতে হবে, খরচ বাড়বে, এই জিনিসটা হবে। এতে কি হবে, যে উন্নয়নশীল দেশগুলো, ছোট আর উন্নয়নশীল যার, হ্যাঁ, ছোট এবং উন্নয়নশীল যে দেশগুলো, এই দেশগুলোর উপর চাপ বাড়বে, বিভিন্ন ধরনের চাপ। একটা আন্তঃচাপ তো আছেই। ধরেন আপনার যে জীবন মান, যখন আপনার ইনফ্লেশন যখন বেড়ে যাবে তখন একটা চাপ বাড়বে, মানুষের জীবন মানের উপর চাপ পড়বে। সেই সাথে আসবে কি, অতিরিক্ত বাইরের চাপ। সেই বাইরের চাপগুলো হচ্ছে কি, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি দেখা দিবে, মানবিক সংকট তৈরি হবে। একদম সোজা হিসাব যেটা যদি বলি, যে আঞ্চলিক ঝুঁকিগুলো দেখা দিলেই হয় কি, যে বলয় ধরে একদম মানবিক সংকট সৃষ্টি। যখন মানবিক সংকট যখন সৃষ্টি হয়, তখন মানবিক সংকট কিন্তু কাঁটাতারের বেড়া বোঝে না, ঠিক আছে। ফলে হয় কি, যে কূটনীতির বদলে যে জিনিসটা এখন আমরা বলি কি, কিছু হলে বলি কি কূটনীতির আলোচনা, এই জিনিসটা তখন চলে যাবে পাওয়ার এক্সারসাইজে, যে শক্তির যা প্রভাব দেখাও, শক্তির বলয়ে। তাহলে শক্তির বলয়ে যদি চলে যায়, তখন দেখা যাবে কি, তখন এইটার প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে হচ্ছে আমাদের উপর। যে যুক্তরাষ্ট্র হচ্ছে, যারা যুক্তরাষ্ট্রের সাথে ডিল করে সরাসরি বড় বাণিজ্য আছে, যেমন ধরেন ভারত, পাকিস্তান, এরকম আরো যে দেশগুলো আছে। পাকিস্তান এমনিতেই চীনের উপর ডিপেন্ডেন্ট। কেন? সিপিইসি, হ্যাঁ, সিপিইসির অনেকগুলো ফেজ নিয়ে তারা কাজ করছে, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ তো আসছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র দিচ্ছে রাজনৈতিক চাপ, আর যে অর্থনীতির জন্য ডিপেন্ড করছে চীন, চাপ দিচ্ছে না। চীন 60 টাকা দিচ্ছে, তোমার টাকা লাগে না, চীনের হিসাব তো অন্য জায়গায়। এক জায়গায় যখন টান দিবে দেখবেন ঠাস করে হচ্ছে কি, করাচি বন্দর চলে গেছে চীনের হাতে। শ্রীলঙ্কায় যেমন তাদের সবচেয়ে বড় বন্দর চলে গেছে হাতে, কি জানি বলে, চীনের হাতে। এখন দেখেন শ্রীলঙ্কার ক্ষেত্রে, হ্যাঁ, শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হবে কি, ওই যে ঋণ আর বন্দর রাজনীতি বড় ইস্যু হয়ে গেছে। শ্রীলঙ্কার, চীনের বাইরে শ্রীলঙ্কা যেতে পারবে না, যে হ্যাঁ, ফলে কি হবে, হ্যাঁ, চীন আর পশ্চিমাদের মধ্যে একটা বড় ধরনের ভারসাম্য নিয়ে টানাপোড়েন দেখা দিবে। চীন এইটা কেন আমি কোরিডোরের সাথে ইনক্লুড করছি, আমি বলি যে যেটা হচ্ছে কি, চীন ঋণের জালে সবাইকে ফাঁসায় ফেলছে, একদম সোজা হিসাব। 75টা দেশ আছে এখন। এইটা হচ্ছে কি, হ্যাঁ, এইটা হচ্ছে, হ্যাঁ, যে পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, একদম সুদূর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা শেষ মাথা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে চীনের ঋণ পৌঁছায় নাই। যেটা হচ্ছে কি, এই যে টাকার চাপ। এখন যদি বলেন যে ধরেন টাকা তো আমি আপনাকে ডলারে দিছি, আপনি আমারে ডলারে দিবেন। এখন যুক্তরাষ্ট্র কইলো কি, চীনের ডলারের উপর নিষেধাজ্ঞা দিল। মনে করেন চীন ডলারের উপর নিষেধাজ্ঞা, কারণ আমি আপনার ডলারে দিছিলাম না, তখন তো আমি তো চীন, আমি ডলারে আপনাকে দিছি। এখন যুক্তরাষ্ট্র হচ্ছে আপনাকে চীনের ডলার আমার উপর নিষেধাজ্ঞা দিল, কিসের?
যে আমি ডলারে বাণিজ্য করতে পারবো, কিন্তু টাকাটা তো আপনাকে দিয়ে দিছি। এখন আমি আপনাকে বলবো কি যে তুমি আমাকে টাকাটা ইউয়ানে দিবা, তখনই তো তুমি আমার কারেন্সিতে দাও। এখন আমি করলাম কি, আমার কারেন্সি র্যাঙ্ক আর একটা পাওয়া নিলাম, লাভটা কার হবে? আপনার চীনের হবে। ডেফিনেটলি আচ্ছা, খুব সহজ হিসাব। এখন নেপালে দেখেন, ভুটান? যদি হয় তো এখন পশ্চিমারা হচ্ছে কি, হ্যাঁ পশ্চিমারা এই জিনিস যতক্ষণ বুঝে ফেলছে ততক্ষণে অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে, নেপাল ভুটান এখন কি দেখেন, বলেন? হ্যাঁ নেপাল ভুটান তো এমনিতেই ভারত চীন বেল্ট, এটা বলার কিছু না। ইয়ে রাখে না। হ্যাঁ তাহলে ভবিষ্যৎ- তারপরেও যেটা হচ্ছে, তারপরেও নানাভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করবে পশ্চিমারা। হ্যাঁ এটা দেখবেন যে তাহলে ঝুঁকি, আপনাদের লোকজনের কর্মসংস্থান করে দিব, সেটাই যে বলে- বড় প্রকল্প এনে দিচ্ছি। তাহলে সবচেয়ে বড় ঝুঁকি আপনি কোথায় দেখছেন? কোথায়? এখন দেখেন যে ভবিষ্যৎ সবচেয়ে বড় ঝুঁকি দেখেন, এতক্ষণ ঝুঁকির আগে আমরা সম্ভাবনা দেখবো না? হ্যাঁ, তো এতক্ষণ ঝুঁকি বলতেছি। হ্যাঁ এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে যে ভারত চীনের একটা টানাপোড়েন হইতে পারে, এইটাও আবার সরাসরি প্রভাব পড়বে ওইখানে। যদি এটা যদি প্রভাব পড়ে তাহলে হয়তো দেখা যাবে ভারত হচ্ছে ব্লক পরিবর্তন করতে পারে। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু ফেলনা না। এখন দেখেন যে ছোট দেশগুলোর কিছু সম্ভাবনা আছে, এখন সেটা ছোট দেশ কতটুকু কাজে লাগাই দেবে, কিরকম যদি যুদ্ধ স্থায়ী হয়, হ্যাঁ তাহলে কি হবে যে কিছু দেশের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে, কিছু দেশ হচ্ছে লাভবান হবে। ঠিক আছে, কিরকম লাভবান হচ্ছে? দর কষাকষিতে। হ্যাঁ, তখন এই জিনিসগুলো হচ্ছে যারা হচ্ছে নিরপেক্ষ থেকে এইগুলো দর কষাকষি করে নিতে তারা গেইন করে যাবে, তারা গেইনার হবে। হ্যাঁ আচ্ছা, এবার ঝুঁকিগুলো বলেন, আমরা বিদায় নিব, ঝুঁকিটা শেষ। হ্যাঁ আপনি খালি ঝুঁকিতে আসেন, ঝুঁকিতে মানে খুব খারাপ লোক। আচ্ছা যাই হোক, দেখেন ঝুঁকিগুলো যেহেতু আপনি বলছেন, ঝুঁকির কথাই বলি। যদি এই যে আমি বলছিলাম যে হিসাব কষায় যদি ভুল করে কেউ, তাহলে বড় সমস্যা হয়ে যাবে, একদম ডিজাস্টার পুরো। তাহলে এখন দেখেন সামনে পথ কি খোলা আছে? সাবেক শীতল যুদ্ধ যেরকম হয়েছিল, তাহলে এই শীতল যুদ্ধ আরো ভয়াবহ হবে। এই জিনিসটা তো অন্তত আমি ক্লিয়ার করতে পেরেছি আমার মনে হয়। এখন তাহলে যেটা হয় তাহলে কি হবে, ভবিষ্যৎ কি, আমাদের সামনে পথ কি হবে? এই যে আমি নতুন শীতল যুদ্ধ বলা, এই নতুন শীতল যুদ্ধগুলো হবে বহু স্তর বিশিষ্ট, একদম সোজা অনেকগুলা স্তর তো এখানে আলোচনা করলাম। লাইক আমি যদি বলি, হ্যাঁ যে জটিলতা, বহু স্তর বিশিষ্ট, শক্তি নির্ভর, কূটনীতি এবং সংযম, ভুল সিদ্ধান্ত, এই সবই তো বললাম। কিন্তু দেখেন তারপরেও আমরা স্বপ্ন দেখি কি সব কিছুরই সমাধান আছে, আমরা কিন্তু এই সমাধানের স্বপ্ন আমরা দেখি। তা আমি যদি বলি তাহলে কি, সংঘাত নিয়ন্ত্রণে বহুপাক্ষিক আলোচনার কোনো বিকল্প নাই। হ্যাঁ কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে। ফলে যেটা হচ্ছে কি বিশ্বাস গড়ে তুলতে হবে। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। হ্যাঁ অস্ত্র নিয়ন্ত্রণ বলেন, সংকট ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ, যাই বলেন না কেন, এখন দেখেন সহযোগিতা পারবে এই যে কূটনীতি, সংলাপ এবং বিশ্বাস, এই তিনটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে যে জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ বৈশ্বিক জলবায়ুগত যে সংকট, এটা তো এখন সবচেয়ে বড় সমস্যা। মানবিক স্বাস্থ্য, বিশেষ করে যে আমাদের মতো দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জলবায়ু। আমরা হচ্ছে জলবায়ু ঝুঁকি। এই যে জলবায়ু, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, বা যেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা না করে এইগুলো যদি এই সব জায়গায় যদি সহযোগিতার হাত বাড়ানো যায়, হ্যাঁ তাহলে আমার মনে হয় কি, হ্যাঁ যুদ্ধ, হ্যাঁ এই বন্দুকের নল দিয়ে গুলি বের না হয়ে তখন তো গোলাপ ফুলও বের হবে। তাহলে আমি একটা লাইন বলি, আপনি দেখেন এটা দিয়ে সুন্দরভাবে বের হতে পারেন কিনা আজকের অনুষ্ঠান দিয়ে। তাহলে বলা যায় বিশ্ব পুরোপুরি আপনার শীতল যুদ্ধে এখনো ঢুকে পড়েনি, কিন্তু সেই দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আপনি কি বলেন? এক্স্যাক্টলি তাই। এখন যেটা হচ্ছে কি, বিশ্ব নেতাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই কিন্তু নির্ধারণ করবে সেটা সংঘাতে যাবে নাকি সহযোগিতায় যাবে। বন্দুকের গুলি দিয়ে কি বুলেট, বন্দুকের নল দিয়ে কি বুলেট বের হবে, হ্যাঁ নাকি মানুষের হাতে গোলাপ ফুল। সহমর্মিতার বার্তা থাকবে, সহমর্মিতার বার্তা থাকবে। এটা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আপনারা কি বলেন কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। আর প্রথমে বললাম যে এখানে যদি আপনারা কিছু জানতে চান আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আলাপ আলোচনা করেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।